আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের যে মুনাফা অধ্যায় নিয়ে ক্লাস নিচ্ছিলাম তার 9 নম্বর ক্লাস। আমরা প্রায় অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি। আমরা 8টি বেসিক ক্লাসে সরল মুনাফা বুঝেছি, বিভিন্ন টাইপ দেখেছি। 8টি ক্লাসে একটা সূত্র থেকেই আমরা বিভিন্ন সূত্র তৈরি করে আমরা কিন্তু দেখেছি। আমি কিন্তু আপনাদের পরামর্শ দিয়েছিলাম যে আমরা বেশি সূত্র মুখস্থ করতে যাব না, যেহেতু কোর একটা সূত্র I=PNR%, সেখান থেকে আমরা করব। ঠিক আছে, তাহলে ওই সূত্র থেকেই আমাদের বিভিন্ন ফরমেশন কিন্তু আসতো। আজকে আমরা কিন্তু সরল মুনাফা সবগুলো টাইপ আমরা দেখে ফেলেছি। আমরা আজকে দেখব চক্রবৃদ্ধি মুনাফার। আমরা কি দেখব আজকে? চক্রবৃদ্ধি মুনাফা দেখব। তো চক্রবৃদ্ধি মুনাফাটা আসলে কি সেটা আমাদের আগে জানতে হবে। দেন আমরা এই টাইপের অঙ্ক করব এবং একটি টাইপ দেখব, সেটা চক্রবৃদ্ধি মুনাফার যে প্রথম যে ধাপটা রয়েছে সেটা আমরা করব। কেমন? তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কি? এর আগে আমরা যেটা করেছি সেটা সরল মুনাফা। তাহলে আমরা যদি একটু দেখি যে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে আমরা যেটা করেছি সরল মুনাফা। তাহলে সরল মুনাফা কোনটা? সরল মুনাফা সেই মুনাফা যেটা আমার প্রতি বছরে আমাকে সমানভাবে দিয়ে দেওয়া হচ্ছে। এবং সমানভাবে কেন দেওয়া হচ্ছে? কারণ সেখানে আমার আসলটা অপরিবর্তিত থাকে। সরল মুনাফাতে আসল অপরিবর্তিত থাকে। তাহলে সরল মুনাফায় আমার আসল অপরিবর্তিত থাকে। তাহলে অপরিবর্তিত থাকে। এখানে আমি সাপোজ 10,000 টাকা যদি আমি রাখি, আমি 10,000 টাকা ব্যাংকে রেখেছি, মানে আমাকে প্রতি বছরে আমি যে 10,000 টাকা রেখেছি প্রতি বছরে আমাকে ওই 10,000 টাকারই মুনাফা দিবে। সাপোজ 10,000 টাকা আমি ব্যাংকে রেখেছিলাম, মুনাফার হার R=10%। তাহলে R=10% হলে 10% মানে কি? আপনাদেরকে কিন্তু বুঝিয়েছি, শতকরা চ্যাপ্টার আমরা করেছি। 10% মানে 10 ভাগের 1 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগ মানে একটা শূন্য কাটা যাবে। তার মানে ইন্টারেস্ট আমার দিবে 1,000 টাকা। 10,000 টাকার 10 ভাগের 1 ভাগ 10,000, তার মানে 10-এর 1, 1,000 টাকা আমার প্রতি বছরে কি দিবে? মুনাফা দিবে। এবং আমি যদি এই টাকাটা সরল মুনাফাতে যদি আমি 5 বছর রাখি, সাপোজ আমি সরল মুনাফাতে আমি টাকাটা 5 বছর রেখেছি ব্যাংকে, তাহলে ব্যাংক আমাকে প্রথম বছর পরে I1ও দিবে আমার 1,000 টাকা, I2ও দিবে আমার 1,000 টাকা, I3ও দিবে আমার 1,000 টাকা, I4ও দিবে আমার I4, I5 সবই হবে আমার 1,000 টাকা। কারণ আমার আসল অপরিবর্তিত থাকে। মেন কারণটা কি? মেন কারণ আমার আসলটা আমার অপরিবর্তিত থাকে। এইটা আমার সরল মুনাফা। তাহলে আসল অপরিবর্তিত থাকায় আমাকে যেহেতু ব্যাংক মুনাফা দিবে আসলের এগেনস্টে, আমার আসল যত তার উপরে একটা আমার কি পার্সেন্টেজে আমাকে মুনাফা দেয়। তাহলে আসলে যেহেতু চেঞ্জ হয় না, তাহলে মুনাফা তো আমার চেঞ্জ হওয়ার প্রশ্নই আসে না। এইটা আমার সরল মুনাফা। এটাকে বলতেছে কি? সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা যদি আমাদের বলা হয়, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্র আকারে বৃদ্ধি পায় যে মুনাফা। তার মানে আমরা এখানে একটু খেয়াল করেন, দেখেন যে আমাদের আর 10%, মুনাফার হার 10%। প্রতি বছরে আমার 5 বছরে আমি কি করলাম? 5 বছরে আমি সমান করে আমি কি মুনাফাটা পাচ্ছি। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাতে চক্রাকারে বৃদ্ধি পাবে কি? মুনাফা। তাহলে মুনাফা তো আস্তে আস্তে বাড়তেছে, মুনাফাটা সমান থাকতেছে না। তো মুনাফা কেন বাড়তেছে? প্রশ্ন হবে না যে মুনাফা কেন চক্রাকারে বাড়বে? কারণ তো আমার আসলই বাড়তেছে। আসল যেহেতু সরল মুনাফায় অপরিবর্তিত থাকতেছে, সেম থাকতেছে, এই জন্য এখানে আর মুনাফা বাড়তে পারে না। কিন্তু আসলে যদি আমার বেড়ে যায়, কিভাবে আসল বেড়ে যাবে? আমার চক্রবৃদ্ধি মুনাফা, টাইটেল দিলাম চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে কিভাবে আমার বেড়ে যাচ্ছে আসলটা? চক্রবৃদ্ধি মুনাফাতে আমি P 10,000 টাকা ব্যাংকে রেখেছি, 10,000 টাকা আমি ব্যাংকে রেখেছি। তাহলে যার মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট 10%। 10% মানে কি? 10 বাই আমার 100, তাহলে একটা শূন্য কেটে দিলে বোঝাচ্ছে 1/10, 10 ভাগের 1 ভাগ। তাহলে
1/10 আমাকে মুনাফা দিবে, তো 1 বছর পরে ব্যাংক আমাকে, আমি কয় বছরের জন্য রেখেছি, আমার এন হচ্ছে আমার 5 বছর, 5 বছরের জন্য আমি ব্যাংকে রেখেছি। তাহলে 1 বছর পরে ব্যাংক আমাকে কয় টাকা মুনাফা দিবে? মুনাফা 1 বছর পরে যেহেতু 10/1, তাহলে আমাকে 10,000-এর তার মানে 1,000 টাকা আমার মুনাফা দিবে। এই যে 1,000 টাকা মুনাফা দিল, তাহলে 1 বছর পরে কিন্তু আপনি টাকা ধরে উঠাচ্ছেন না, আপনি একবারে 5 বছর পরে টাকাটা উঠাবেন। তাহলে 1 বছর পরে আপনি রেখেছিলেন হচ্ছে 10,000 টাকা ব্যাংকে, 1 বছর পরে 10,000 টাকার মুনাফা আপনাকে ব্যাংক মুনাফা বা সুদ দিয়েছে হচ্ছে 10/1 1,000 টাকা। এখন আপনার আসল আপডেট হয়ে যাবে, এখন আপনার আসল আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যে কি হবে, আপনি যে ব্যাংকে 10,000 টাকা রেখেছিলেন আর আপনাকে যে ওই যে 10,000 টাকার প্রথম বছরে 1,000 টাকা যে আপনাকে মুনাফা দিয়েছে, এখন আপনার আপডেটেড আসল হয়ে যাচ্ছে হচ্ছে আমার 11,000 টাকা। তাহলে 11,000 টাকা যখন আপডেটেড হয়ে গেল, আপনার আসল যখন বেড়ে গেল, এখন মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট কিন্তু আপনার 10%। রেট অফ ইন্টারেস্ট যেহেতু 10%, তার মানে আপনার ব্যাংকে যে কয় টাকা আছে 1 বছর পরে তার 10/1 আপনাকে মুনাফা দিবে। তাহলে 1 বছর পরে যা ছিল, এখন দ্বিতীয় বছর পরে কি ঘটনা ঘটবে? দ্বিতীয় বছর পরে আপনাকে ইন্টারেস্ট কত দিবে? এই যে 11,000 টাকা আপনার 1 বছর ধরে ব্যাংকে পড়েছিল, 1 বছর ধরে ব্যাংকে পড়েছিল হচ্ছে 11,000 টাকা, তার 10/1 হচ্ছে আমার 1,100 টাকা। তাহলে 1,100 টাকা আপনাকে দ্বিতীয় বছরে আপনি কি পেলেন? মুনাফাটা পেলেন। দ্বিতীয় বছরে যখন আপনি মুনাফা পেলেন হচ্ছে কত? 1,100 টাকা। তাহলে প্রথম বছর পরে মুনাফা পেয়েছিলেন 1,000 টাকা, দ্বিতীয় বছর পরে মুনাফা পেলেন হচ্ছে আপনি প্রথম বছরে হচ্ছে 1,000 টাকা, দ্বিতীয় বছর পরে মুনাফা পেলেন হচ্ছে 1,100 টাকা। তাহলে আপনি কিন্তু মুনাফাটা কি হয়ে গেল? বৃদ্ধি পেয়ে গেল। তাহলে এই যে এই কারণেই হচ্ছে বৃদ্ধি মুনাফা, এবং এটা চক্রবৃদ্ধি। কেন? চক্রাকারে বৃদ্ধি পেতেই থাকবে। চলেন আমরা আরেকটা বছর দেখি। আমরা যদি আরেকটা বছর দেখতে যাই, তাহলে এখন কি হবে? দ্বিতীয় বছর পরে আমার আপডেটেড আসল কত হবে? তাহলে আপডেটেড আসল কত হবে বলেন তো? আপডেটেড আসল হবে, আপডেটেড আসল আমার কত হবে? আপডেটেড আসল হয়ে যাবে আমার, ব্যাংকে ছিল কিন্তু দ্বিতীয় বছর পরে এই যে আপডেটেড আসল এখন কিন্তু 11,000, কিন্তু আগে ছিল 1 বছর পরে পূর্বে। তাহলে দ্বিতীয় বছর পরে আমার কত হবে? এই যে 11,000-এর সাথে আবার 1,100 যোগ হয়ে গেল, 1,100 যোগ হয়ে আমার আসল হয়ে গেল কত? 11,000, 12,000, তাহলে 12,100 টাকা। এই যে 12,100 টাকা আপনার কি হয়ে গেল? আমার হচ্ছে আপডেটেড আসল হয়ে গেল। এটা কিন্তু দ্বিতীয় বছর পরে তৃতীয়তম বছর, পুরা তৃতীয়তম বছরটা আপনার ব্যাংকে কত টাকা জমা আছে? 12,100 টাকা। এখন তৃতীয় বছর পরে ব্যাংক যখন আপনাকে সুদ দিবে, তখন ব্যাংক চিন্তা করতেছে যে এর মুনাফা কত, এর আসল কত? আসল আছে হচ্ছে 12,100 টাকা। তখন আমরা কত হারে তাকে সুদ দেব? 10%, মানে 10/1। তখন হচ্ছে আমার তৃতীয় বছর পরে মুনাফা I3 ইকুয়াল তখন কত হয়ে যাবে? এই যে 12,100-এর 10/1 মানে কি একটা শূন্য কেটে যাবে, তার মানে 1,210 টাকা। বুঝতে পারতেছেন কি পারতেছেন না? তাহলে দেখেন আপনারা একটু খেয়াল করে, প্রথমে 1 বছর পরে আপনার হচ্ছে মুনাফা হচ্ছে 1,000 টাকা, দ্বিতীয় বছর পরে মুনাফা হচ্ছে 1,100 টাকা, তৃতীয় বছর পরে মুনাফা হচ্ছে 1,210 টাকা। তার মানে প্রতি বছর মুনাফাটা আর সমান নেই। কারণ কি? মুনাফাটা চক্রাকারে বাড়তেছে। এখন যদি আপনাকে বলা হয় এই যে চক্রাকারে মুনাফা বাড়ার কারণ কি? কারণ হচ্ছে চক্রাকারে আমার আসলটা বাড়তেছে। আসল কিভাবে বাড়তেছে? 1 বছর পরে আমার যে মুনাফাটা, এই মুনাফাটা আসলের সাথে যোগ হয়ে আপডেটেড আসলে পরিণত হচ্ছে। তাহলে এই আপডেটেড আসলের উপরে যেহেতু আমাকে পরবর্তী বছরে আবার কি দেওয়া হচ্ছে? সুদ দেওয়া হচ্ছে। এই কারণেই হচ্ছে আমার কি হয়ে যাচ্ছে? মুনাফাটা চক্রাকারে বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে এটাই হচ্ছে আমার কি সরল মুনাফা আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। যদিও পুরা টোটালি ব্যাপারটা ইসলামিকভাবে হারাম, এজন্য বলতে পারতেছি না যে আপনি ব্যাংকে টাকা রাখলে চক্রবৃদ্ধিতে টাকা রাখবেন, কারণ চক্রবৃদ্ধিতে কি হবে? সুদ বা মুনাফা বেশি হবে। কাউকে যদি টাকা সুদের, এটা করাই যাবে না, ওইটা বলাই যাবে না, ঠিক আছে?
তা আপনাকে বললাম আর কি যে কি হচ্ছে ডিফারেন্সটা কি হচ্ছে, তাহলে সরল মুনাফাতে হচ্ছে আমার সরল মুনাফাতে যে টাকা হচ্ছে আমার মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধিতে কিন্তু তার চাইতে বেড়ে যাচ্ছে, চক্রবৃদ্ধিতে বেড়ে যাচ্ছে। এটা খুব খারাপ ধরনের সুদ, ঠিক আছে। যারা ব্যাংকে টাকা রেখে ব্যাংকের ইন্টারেস্টে চলার চিন্তা ভাবনা করে তাদের জন্য এটা আবার ভালো, তাদের কাছে এটা খুব ভালো লাগে। আচ্ছা, আমি মনে হয় আপনাদেরকে সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে কি দেখাইতে পারলাম, পার্থক্যটা দেখাতে পারলাম। তাহলে এটা হচ্ছে সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। এখন যদি আসেন আমাদের সরল মুনাফার মধ্যে সূত্র কি ছিল, সরল মুনাফার একটাই সূত্র ছিল, আপনাদেরকে বলেছিলাম সরল মুনাফার একটাই সূত্র যেখান থেকে আমরা আরো সূত্র তৈরি করেছি, সেটা হচ্ছে সরল মুনাফা আই এর সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর পার্সেন্ট, ঠিক আছে। এই সূত্র দিয়েই কিন্তু সকল ম্যাথ আপনাদেরকে করতে বলেছি। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্রগুলো আমি এখন একটু মুছে দিচ্ছি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে আমার কি, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দেখেন, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পার্সেন্ট টু দি পাওয়ার এন, 1 ইন্টু আর পার্সেন্ট টু দি পাওয়ার এন। বইয়ে দেখবেন যে আপনার লেখা আছে এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো আর এর সাথে আমি কেন পার্সেন্টেজ দেই, কারণ আমরা ভুলে যাই রেট অফ ইন্টারেস্ট বইয়ে দেওয়া আছে শতকরা 10 টাকা, তখন এই আর এর জায়গাতে যে 10/100 লিখতে হবে এটা আমরা অনেক সময় ভুলে যাই। এজন্যই আমি আপনাদেরকে শেখাচ্ছি সব জায়গাতে ওই রেট অফ ইন্টারেস্টের সাথেই পার্সেন্টেজ দিয়ে দিবেন। তাহলে কি হবে, পার্সেন্টেজকে আপনি সংখ্যায় রূপান্তর করতে গেলেই কিন্তু 100 দিয়ে ভাগ করতে হবে। ওই জায়গা থেকে মানুষের যে আসলে একটা কি হয়ে যায়, হঠাৎ করে ভুল করে ফেলে, ওই হঠাৎ ভুলের আর প্রবণতাটা থাকবে না, হঠাৎ ভুলের আর কি থাকবে না, প্রবণতা কিন্তু আর থাকবে না। আচ্ছা, এবারে দেখেন এখানে এটা কি, এটা হচ্ছে আমার সুদে আসল, এ হচ্ছে আমার সুদে আসল বা মুনাফা আসল বা এ হচ্ছে আমার কি সবৃদ্ধি মূল। তার মানে কি সুদ আর আসলের যোগফল, ওই যে আপডেটেড যে আসল সেটাই হচ্ছে আমার এ, আপডেটেড যে আসল, তার মানে এ হচ্ছে আমার কি আপডেটেড আসল, যেখানে আমার মুনাফাটা আসলের সাথে যোগ হয়ে পরবর্তী বছরের জন্য যেটা আসলে পরিণত হচ্ছে সেটা হচ্ছে আমার আপডেটেড আসল। তাহলে এ হচ্ছে সুদে আসল, মুনাফা আসল বা সমৃদ্ধি মূল, যে কোনো নামেই কিন্তু আমার প্রশ্নে থাকতে পারে, যে কোনো নামেই কি থাকতে পারে, ঠিক আছে। রায়হানা আফরিন আপু বলছে ক্লাসগুলো কি প্লেলিস্ট আকারে থাকবে কিনা, ইয়েস প্লেলিস্ট আকারে। ইএম জব নামে ইউটিউবে সার্চ দিবেন, সেখানে দেখবেন প্লেলিস্ট আকারে অলরেডি শতকরা ক্লাসগুলো রয়েছে, অলরেডি লাভ ক্ষতি অধ্যায়ের ক্লাস রয়েছে, এবং এই যে আমাদের মুনাফা চ্যাপ্টারের ক্লাসগুলোও কিন্তু প্লেলিস্ট আকারেই কিন্তু ইএম জব ইউটিউব চ্যানেলে কিন্তু রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফা এর হচ্ছে আমার কত 5 বছর, যদি আমরা যেটা এ ছিলাম, এ হচ্ছে সুদে আসল বা মুনাফা আসল বা সমৃদ্ধি মূল, প্রশ্নে যে কোনো নামেই কিন্তু থাকতে পারে। এখন পি হচ্ছে আমার কি, পি হচ্ছে আমার মূল আসল, যেটা আমার কি প্রথমে যে আসলটা আমি ডিপোজিট করেছি, যেটা আমি ব্যাংকে রেখেছি, অথবা আমার মেন যেটা মূল আসল, পি হচ্ছে আমার মূল আসল। আচ্ছা, আর হচ্ছে আরটা আপনারা জানেনই মুনাফার হার বা সুদের হার, আর হচ্ছে মুনাফার হার বা সুদের হার। এন হচ্ছে আমার বছর, এটা কিসে এন হচ্ছে আমার সময়, এটা অবশ্যই কিসে কাউন্ট করতে হবে, ক্যালকুলেট করতে হবে বছরে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, এটা হচ্ছে রিটেনের জন্য এই সূত্র আমরা ইউজ করব, রিটেনের জন্য আমরা এই সূত্রটা এখন ইউজ করব। তাহলে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, আমি আগে রিটেনটা দেখাইনি, এরপরে শর্টকাট দেখবো, শর্টকাটের আমরা 2টা নিয়ম দেখবো, দেখুন খুব দ্রুত আমরা ফাস্টলি কিন্তু আনসার করতে পারবো। তাহলে চলে না আমরা এই ম্যাথটা এখন এই ম্যাথটা হচ্ছে আমরা সমাধান করব রিটেনে আগে। তাহলে রিটেনে যদি আমরা সমাধান করি তাহলে কি ঘটনা ঘটবে, চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে রিটেনে যদি আমরা সমাধান করি তাহলে কি ঘটনা ঘটবে। ওইটা সহ দেখে প্রশ্ন সহ উঠে যাচ্ছে, দরকার নাই, আমাদের প্রশ্নটা লাগবে। তাহলে চক্রবৃদ্ধি হচ্ছে আমাদের মুনাফা, ঠিক আছে, চক্রবৃদ্ধি আমাদের মুনাফার প্রশ্নটা তাহলে কি,
প্রশ্ন প্রশ্ন ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের কি প্রশ্ন হচ্ছে, এবার ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন হচ্ছে আমাদের কি বার্ষিক 10% মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে এখন আমরা কি সূত্রটা দেখলাম আপনাদের, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আমার সুদে আসল বা মুনাফা আসল বা সবৃদ্ধি মূল, মানে আপডেটেড যে আসলটা, এ হচ্ছে পি ইন্টু 1 প্লাস r% টু দি পাওয়ার n। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমার সুদ আসল, এটা হচ্ছে আমার সুদ আসল। তাহলে সুদ আসল যদি এইটা হয়, সুদ আসল যদি এইটা হয় কিসে? চক্রবৃদ্ধি মুনাফার, তাহলে মুনাফাটা আসলে কত? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা বের করতে যাই তাহলে কি হবে? চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে মুনাফা হবে চক্রবৃদ্ধি মুনাফা আয় হবে আমার। তাহলে এই যে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিতে হবে, বলেন সুদ আসল থেকে আসল যদি বিয়োগ করে দিই তাহলে মুনাফা থাকবে। তার মানে আমি এ থেকে কি করব? এ থেকে আই বিয়োগ করে দিব, সরি এ থেকে হচ্ছে কি বিয়োগ করে দিব? পি বিয়োগ করে দিব। আমার সুদ আসল থেকে মূলধনটা মূল আসলটা বিয়োগ করে দিব, তাহলে সুদটা থাকবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এ হচ্ছে আমাদের কি পি 1 প্লাস r% টু দি পাওয়ার n মাইনাস পি। এই সরাসরি এইটাও কিন্তু পরীক্ষাতে আসতে দেখা গেছে, মানে সমীকরণটাও পরীক্ষাতে আসতে দেখা গেছে, সমীকরণটাও কি হয়েছে? পরীক্ষাতে আসতে দেখা গেছে। এবার দেখেন আমরা এই প্রশ্নের জন্য যদি আমরা আনসারটা করি, আমাদের প্রশ্ন বলতেছে কি? প্রশ্ন বলতেছে দেওয়া আছে রিটেনে, তাহলে আমরা অবশ্যই লিখব কি দেওয়া আছে? দেওয়া আছে আসল হচ্ছে আমার কি পি এর ভ্যালু দেওয়া আছে কত? পি এর ভ্যালু দেওয়া আছে 800 টাকা। আসল হচ্ছে আমার 800 টাকা, রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে আমার কত? আর এর ভ্যালু হচ্ছে আমার 10, আর এর ভ্যালু হচ্ছে আমার কত? 10। আচ্ছা, মুনাফায় 2 বছরের এন এর ভ্যালু হচ্ছে আমার কত? 2 বছর। এন এর ভ্যালু কত? 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা তখন আমাদের লিখতে হবে, আমরা কি জানি? আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফাতে সুদ আসল এ ইকুয়াল পি 1 প্লাস r% টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে পি 1 প্লাস r%, তার মানে 10% টু দি পাওয়ার হচ্ছে আমার n। n এর ভ্যালু হচ্ছে আমার কত? n এর ভ্যালু হচ্ছে আমার 2। তার মানে পি হচ্ছে এখন কত? পি এর ভ্যালু যদি বসাই দেই তাহলে পি এর ভ্যালু হচ্ছে আমার 800, আগের বাড়ি এখানে 1 বাংলায় দেই, 1 প্লাস 10 বাই হচ্ছে আমার কত? 100, তাহলে উপরে স্কয়ার। এবার দেখেন 800 এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে লসাগু হচ্ছে আমার কত? 100। তাহলে এখানে নিচে কিছু না, মানে 1 আছে, তার মানে 100 যোগ 10, তার মানে 110, তার মানে 110 স্কয়ার। স্কয়ার থাকা মানে আসলে কয়টা জিনিস আছে? 110 বাই 100 কয়টা আছে? 2টা। 110 বাই 100 কয়টা আছে? স্কয়ার যেহেতু, তার মানে 2টা 110 বাই 100 আছে। এখন কাটাকাটি করলেই হচ্ছে আমাদের ভ্যালুটা বের হয়ে যাবে। আমাদের যদি এখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম। এবার 8 আর 11 কত হয়? 121। তাহলে 121কে আমার 8 দিয়ে গুণ করতে হবে। 121কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 6, 8 একে 8, 8 দুগুণে 16, 6, হাতে আছে 1, 8 একে 8, তাহলে 9, 968 কিন্তু আমার আনসার। 968 হচ্ছে আনসার। এটা দেখেন রিটেনের পদ্ধতি, এইটা যে আপনাকে দেখালাম এইটা পুরা হচ্ছে আমার রিটেনের পদ্ধতি। তাহলে এইটা হচ্ছে আমার লিখিত। এবার চলেন আমরা এমসিকিউ দেখি। তাহলে লিখিত প্রত্যেকটা একই নিয়মে হবে। লিখিত মানে এই সূত্র, লিখিত মানে কি হবে? এই সূত্র দিয়ে আমরা লিখিত করব। লিখিতর জন্য কি হবে? এই সূত্র দিয়ে আমরা লিখিত করব। আপনারা যদি কি করেন, এখানে দেখেন আমি কিন্তু r% ইউজ করি, এটা আমি হচ্ছে r% ইউজ করি। কেন? কারণ আপনারা অনেকে এই যে মুনাফার রেট যে হার যে আমার 10%, তখন r% ইউজ না করলে, এখানে যদি পার্সেন্ট ইউজ না করতেন এখানে তখন পার্সেন্ট দিতেন। তো অনেকে এই পার্সেন্টটা আর দেন না, কারণ সবসময় কিন্তু আর 10% না লিখে লেখা থাকে শতকরা 10 টাকা, শতকরা 10 টাকা, এইভাবে লেখা থাকে। তখন কিন্তু জটিলতায় সবাই এখানে 10 বসাই দেন আর নিচে আর 100 দিয়ে আর ভাগ করেন না। এই কারণেই আর পার্সেন্টটা দেওয়া, যে পার্সেন্ট উঠাইতে গেলেই আপনাকে 100 দিয়ে এখানেই ভাগ করতে হবে। বুঝতে পেরেছেন আশা করি। এবারে আসেন কি আমরা লিখিত, আমরা রিটেনের জন্য তো শিখলাম, এখন এমসিকিউ এর জন্য আমরা কিভাবে চিন্তা করতে পারি। এমসিকিউ এর জন্য আমরা যদি চিন্তা করি, আমরা রিটেনেরটা মুছে দিচ্ছি। দেখেন লিখিত আমরা দেখলাম,
আশা করি আপনারা উঠিয়ে নিয়েছেন। এবার দেখেন, আমরা এমসিকিউ এর জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে এটা রিটেনেও আপনি করতে পারবেন। এখন যে মেথডটা দেখাবো, কারণ এমসিকিউ এর দুইটা মেথড দেখাবো, তাহলে এমসিকিউ 1 এক নাম্বার সেটা হচ্ছে যে আমার 10%, এটা হচ্ছে আমার মুনাফার হার। এই যে মূলধন যত থাকে, মেন মূলধন হচ্ছে আমার পূর্বে এটা কিন্তু 100% ধরা হয়। আপনাদের কিন্তু আমরা বলেছি যে আমি যে টাকাটা আমার মোট টাকা, এটা কিন্তু আমার 100%। তাহলে আমার মোট হচ্ছে, আমার আসল হচ্ছে 100%, আসল 100%, আমার মুনাফা হচ্ছে আমার কত, মুনাফা হচ্ছে 10%। তাহলে এক বছর পরে মুনাফা আসল কত হবে বলেন? এক বছর পরে মুনাফা আসল কত হবে? তাহলে আসল হচ্ছে আমার 100% আর হচ্ছে মুনাফা 10%, তাহলে এক বছর পরে মুনাফা আসল হবে 110%। বুঝতেছেন কি? আমার আসল 100%, এক বছর পরে আমার মুনাফা দিবে হচ্ছে 10% হারে। তাহলে এক বছর যখন হয়ে গেছে, এক বছর পরে আপনার 100% আসল ছিল, এটা আছে, আর মুনাফা আপনি আবার 10% মুনাফা পেলেন। তাহলে এখন আপনার মুনাফা আসল, তার মানে আপডেটেড আসল কত হয়ে গেল? মুনাফা আসল হয়ে গেছে 100% আর 10% যোগ করে 110%। ব্যাপারটা বুঝেন? তার মানে এক বছর পরে মুনাফা আসল হচ্ছে আমার যে টাকাটা আছে 800 টাকা, এর 110%। তাহলে এক বছর পর মুনাফা আসল কত হবে টাকাতে? মুনাফা আসল হবে, এক বছর পরে মুনাফা আসল হবে এই যে 800 গুণন হচ্ছে 110%, এটা এক বছর পর। আর যদি 2 বছর পরের কথা বলে, তাহলে 2 বছর পরে কি হবে? 2 বছর পর মুনাফা আসল হবে এই 800, এক বছর পরের জন্য একবার 110% গুণ, আর 2 বছরের জন্য আর একবার 110% গুণ, তার মানে 2 বার 110% গুণ। তাহলে যদি 5 বছর পরের কথা বলতো, 5 বছর পরে তাহলে মুনাফা আসল কত হইতো? তাহলে 800 গুণন 110% 5 বার গুণ, 5 বার। তো এই প্রশ্নে কয়বার গুণ করতে বলছে? 2 বার গুণ করতে বলছে। এই 2 বছর পরে, এই জন্য আমার 2 বার 110% গুণ। তাহলে এইটা আমরা যদি এখন করি, দেখেন তো, 800% মানে কি 100 দিয়ে ভাগ, তার মানে 110 ডিভাইডেড বাই 100। তাহলে 110 ডিভাইডেড বাই 100 ক্যালকুলেশন করেন। তাহলে এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য, একটা শূন্য, এই নিচে আর একটা শূন্য, আর একটা শূন্য কাটা, তার মানে 8 11 11 121। তার মানে করলে 8 1 কে 8, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 8 1 কে 8 9, 968। দেখেন লিখিত তো 968, এটা হচ্ছে 968। তার মানে হচ্ছে এটা এমসিকিউ নাম্বার 1। আমি এটা কিন্তু আপনাকে, এইগুলো কিন্তু আপনাকে এই রিটেনেরও বেসিক বুঝালাম, এমসিকিউরও বেসিক বুঝালাম, যে শর্টকাটেরও বেসিক। এটা কিন্তু লাভ ক্ষতিতে আমরা এরকম ম্যাথ করেছি, আমরা কিন্তু শতকরা অধ্যায়েও কিন্তু এরকম ম্যাথ করেছি। তাহলে এইটা হচ্ছে কি সিস্টেমটা কি আমি আবারও বলছি যে আমার সিস্টেম হচ্ছে, দেখেন আমার সিস্টেমটা কি, আমার সিস্টেমটা তাহলে কি হচ্ছে? সিস্টেম হচ্ছে যে আমার যে আসলটা থাকবে, আসল গুণন যত বছর ততবার গুণ দিব। যেমন কি গুণ দিব? সেটা হচ্ছে আমার আসলটা হচ্ছে আমার 100% আসল সব সময়, আর এই যে মুনাফা হচ্ছে 10%, তাহলে 100%-এর সাথে 10% মুনাফার হারটা আমি 100% দিয়ে যোগ করব। তাহলে আসল আমার 100% আর হার হচ্ছে 10%, তার মানে 110%। তো 2 বছর পরের কথা বলছে, 2 বছর পরের জন্য আমি 2 বার 110% গুণ করে দিব, 2 বার 110% গুণ করে দিব, দিয়ে যে ক্যালকুলেশনটা হবে এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের কি আনসার। ঠিক আছে, এটা হচ্ছে গেল আরেকটা এমসিকিউ, একটা এমসিকিউ নেম, প্রথম এমসিকিউ নাম্বার 1। এবারে আমি আপনাদেরকে দেখাবো এমসিকিউ নাম্বার 2। আপনি কিভাবে আরেকটা শর্টকাট ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করবেন। ঠিক আছে, এবার দেখেন এমসিকিউ 2 মানে দ্বিতীয় মেথড, সেকেন্ড নাম্বার মেথডে আমরা কিভাবে এমসিকিউ সলভ করব শর্টকাটে। সেটা হচ্ছে 800 টাকা। 800 টাকা দেখেন এইভাবে আপনি করে নিতে পারেন। এক বছর পরে এখানে রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল হচ্ছে 10%। 10% মানে কি? 10% মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100, 00 কেটে দিলে 1/10, 10 ভাগের 1 ভাগ হচ্ছে আপনার মুনাফা দিবেন, 10 ভাগের 1 ভাগ হচ্ছে আমার কি মুনাফা দিবেন। আচ্ছা, এক বছর পরে 800 টাকার মুনাফা হচ্ছে কত? 800 কে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কেটে যাবে, 80 টাকা হচ্ছে আমার কি
1 বছর পরে সরল মুনাফা। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা প্রথম বছরে তো সেম। এখন 1 বছর পরে দেখেন, 1 বছর পরে আপনার 800 টাকার মুনাফা হচ্ছে কি 80 টাকা। আচ্ছা, দ্বিতীয় বছর পরে, দ্বিতীয় বছর, তাহলে দ্বিতীয় বছরে কি ঘটনা ঘটবে? দ্বিতীয় বছরে কিন্তু আপনি যে শুরুতে যে 800 টাকা রেখেছিলেন, ওই 800 টাকার তো 80 টাকা মুনাফা পাবেনই। দেখেন, চক্রবৃদ্ধি মুনাফা মানে কি? আপনার মুনাফার উপর, সুদের উপরে সুদ। চক্রবৃদ্ধি মুনাফা মানে কি? প্রথম বছরে 800 টাকা রেখেছিলাম, মানে আমি শুরুতে 800 টাকা রেখেছিলাম, 1 বছর পর 80 টাকা আমি মুনাফা পেয়েছি। তাহলে আমার দ্বিতীয় বছর আমার 880 টাকা আমার কি আসল হিসেবে আছে। তাহলে 880 টাকা আসল হিসেবে থাকা মানে কি? আমি দ্বিতীয় বছর পরে এই 800 টাকারও আমি মুনাফা পাবো, আবার এক্সট্রা যে 80 টাকা আমি যে প্রথম বছর পরে সুদ পেয়েছিলাম, ওই 80 টাকারও আবার মুনাফা পাবো। তাহলে 800 টাকার আমার কি 10 ভাগের 1 ভাগ হচ্ছে 80 টাকা, আর 80 টাকা 10 ভাগের 1 ভাগ হচ্ছে 8 টাকা। ব্যাপারটা বুঝতেছেন কি? ব্যাপারটা কি বুঝতেছেন? আমি আবার একটু বলতেছি। দেখেন, চক্রবৃদ্ধি মুনাফা মানে আমাকে ব্যাংক যেটা প্রথম বছর পরে যে সুদটা দিয়েছে, তার মানে 800 টাকা আমি ব্যাংকে রাখলাম, 800 টাকা ব্যাংকে রাখলাম, প্রথম বছর পরে আমাকে 80 টাকা সুদ দিল। এখন দ্বিতীয় বছর পরে আমি যে ব্যাংকে 800 টাকা রেখেছিলাম, দ্বিতীয় বছর পরে ওই 800 তো আমাকে সুদ দিবেই। এখন প্রথম বছর পরে ব্যাংক আমাকে যে 80 টাকা দিয়েছিল, এই 80 টাকাও তো আমি ব্যাংকে রেখেই দিয়েছি। সো এই 80 টাকারও আমার সুদ, আমার পার্সেন্টের জন্য যে কয় টাকা হবে সে কয় টাকা আবার আমার দিবে। এটাই চক্রবৃদ্ধি মুনাফা। কারণ এই কারণেই আমার মুনাফাটা বেড়ে যাচ্ছে। তাহলে 800 টাকাতে সরল মুনাফাতে কি করতো? প্রথম বছরও 80 টাকা দিত, দ্বিতীয় বছরেও আমাকে 80 টাকা দিত, আমি প্রতি বছরই 80 টাকা করে পেয়ে যেতাম। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার যেটা সুবিধা, সেটা হচ্ছে আমার এই যে 80 টাকা যে আমি কি প্রথম বছরে যে মুনাফা পেয়েছি, দ্বিতীয় বছরে এটা যখন 1 বছর ধরে ব্যাংকে আসে, তখন এই 80 টাকারও আবার 10%, মানে 10 ভাগের 1 ভাগ, তার মানে 8 টাকা হচ্ছে আমাকে আবার দ্বিতীয় বছর পরে মুনাফা দিবে। তার মানে দ্বিতীয় বছরে আপনি মুনাফা পাচ্ছেন 8, মুনাফা কত পাচ্ছেন এই 80 আর 8, তার মানে দুইটার যোগফল 88 টাকা হচ্ছে আপনি মুনাফা পাচ্ছেন। আপনি 88 টাকা কি পাচ্ছেন? মুনাফা পাচ্ছেন। তাহলে 88 টাকা পেলেন দ্বিতীয় বছরে মুনাফা, প্রথম বছরে পেলেন হচ্ছে আপনার 80 টাকা মুনাফা, 2 বছরে মোট মুনাফা পেলেন 80 80 160 168 টাকা মুনাফা। 2 বছরে আপনি কত পেলেন? 168 টাকা মুনাফা। তাহলে 168 টাকা মুনাফা 2 বছরে পেয়েছেন, আর আপনার হচ্ছে ক্যাশ ছিল হচ্ছে 80 টাকা, 800 টাকা, তাহলে 968 টাকা আপনার মুনাফা আসল। এবার এই নিয়মের একটা ভালো সুবিধা আছে, এই যে শর্টকাটে একটা ভালো সুবিধা, বাম সাইডের যে কলামটা আমি এই দাগ দিয়ে যে আমি আলাদা করেছি, এই পাশে কিন্তু সরল মুনাফার শুধু মুনাফাগুলা রয়েছে। যেমন এই 80 টাকা কিন্তু প্রথম বছর পরে সরল মুনাফা, এই 80 টাকা প্রথম বছর পরে সরল মুনাফা। তার মানে দ্বিতীয় বছর পরে আমার সরল মুনাফা পেতাম 80 80 160 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাতে এই 8 টাকাটা আমার এক্সট্রা। তাহলে যদি বলতো সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত, তাহলে চক্রবৃদ্ধি আর সরল মুনাফার মধ্যে পার্থক্য কিন্তু এই 8 টাকা। এই 8 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার মধ্যে কিন্তু পার্থক্য। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই। দেখেন, 46তম বিসিএস, এই রিসেন্ট কিন্তু 46, কিছুদিন আগেই কিন্তু এই বিসিএসটা হয়েছে, কিছুদিন বলতে বছর হয়ে গেছে। তো বার্ষিক 5%, কি বলছে দেখেন, বার্ষিক 5%। তাহলে বার্ষিক যেহেতু আমার কত 5% হার মুনাফায় 400 টাকা, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকা। কিন্তু কি বলছে দেখেন, 400 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফার কথা, মূলধনের কথা বের করতে বলছে। তাহলে 5% মুনাফা, এই মূলধনকে আমি ধরুন প্রথম শর্টকাট নাম্বার দিয়ে যদি আমরা সমাধান করতে যাই, তাহলে 400 টাকা হচ্ছে আমার কত 100%, এটা আমার যে আসল, আর 5% হচ্ছে আমার মুনাফা। তাহলে আমার কথা হচ্ছে 100 সাথে 5 যোগ করলে 105%, কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? চক্রবৃদ্ধি মুনাফা হবে, চক্রবৃদ্ধি মুনাফা তো চাই নাই, মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? চক্রবৃদ্ধি মূলধন হবে হচ্ছে আমার এই যে 400 গুণন 105%, কয়বার গুণ হবে? যেহেতু 2 বছর, তাহলে 2 বার গুণ হবে। তাহলে এবার ক্যালকুলেশন করলাম, 400 গুণন 105%, পার্সেন্ট উঠাই দেওয়া মানে 100 দিয়ে ভাগ, তাহলে 105%, পার্সেন্ট উঠাই দেওয়া মানে 100 দিয়ে ভাগ।
এখন যদি আপনি এটা কাটাকাটি করেন, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য উঠায় কেটে দেন। এবার 4 দিয়ে 100 রে কাটলে 4 25 100। এবার 25 রে 5 দিয়ে কাটলে 5 5 25, 105 রে যদি আপনি 5 দিয়ে কাটেন 5 21, তার মানে 5 দিয়ে 105 কে কাটলেন, 5 দিয়ে আবার 25 কে কাটলেন। এবার এই 5 দিয়ে যদি 105 কে কাটেন, 5 হচ্ছে 21 125, 5 20 100, 5 21 125, তাহলে 21 21 আমার কত হয় 441 টাকা। তাহলে आंसर হচ্ছে আমার 441 টাকা। এটা হচ্ছে এমসিকিউ 1, এমসিকিউ 1 এক নাম্বার এমসিকিউ মেথডে। এবার যদি আমরা 2 নাম্বার এমসিকিউ মেথডে আমরা দেখি, তাহলে আমরা কি করব, এই যে আমার মুনাফার হার হচ্ছে আমার 5%, তাহলে আমার হচ্ছে মূলধন হচ্ছে 400 টাকা, এইরকম বক্সই আপনারা করবেন। তারপরে প্রথম বছর পরে 1 বছর পরে দেখেন তো 5% মানে 10%-এর কি অর্ধেক, তাহলে এটা আমার সুবিধা হবে। 10% মানে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, তাহলে 10% মানে একটা শূন্য কেটে দেয়, তাহলে 10% হলে 40 টাকা আমার মুনাফা হইতো, কিন্তু 5% মানে 40-এরও অর্ধেক 20 টাকা। তাহলে 1 বছর পরে আমাকে হচ্ছে সরল মুনাফা দিত 20 টাকা, আবার হচ্ছে কি মানে 1 বছর পরে আমাকে কত দিত 20 টাকা মুনাফা দিত, 2 বছর পরেও সরল মুনাফা হইতো 20 টাকা। কিন্তু আমি যে এই যে প্রথম বছরে যে আমার 20 টাকা আমি ব্যাংক থেকে পেলাম, এই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সুবিধা হচ্ছে আমার এই যে মুনাফাটা আছে, এই মুনাফারও কিন্তু আমি আবার কি পাবো, পার্সেন্টেজ পাবো, এই মুনাফারও কিন্তু আমি আবার মুনাফা পাবো। এটাই তো চক্রবৃদ্ধি মুনাফার এক্সট্রা টাকা, এটাই তো চক্রবৃদ্ধি মুনাফার কি এক্সট্রা টাকা, যে আমি যে মুনাফাটা পেলাম 1 বছর পরে ওই মুনাফার উপরেও আবার সুদ পাবো। তাহলে এই যে আমি যে 20 টাকা যে 1 বছর পরে যে 20 টাকা আমি ব্যাংকে ফেলে রাখলাম, এই 20 টাকারও আমি আবার কি দ্বিতীয় বছর পরে হচ্ছে সুদ পাবো। তাহলে 20 টাকার আমি 5%, 20 টাকা 10% হলে 2 টাকা হইতো, 5% মানে এর অর্ধেক 1 টাকা, কিন্তু আমি আবার কি পাবো 1 টাকা হচ্ছে আমি আবার কি পাবো সুদ পাবো। তাহলে একটু খেয়াল করে দেখেন, দ্বিতীয় বছর পরে আমি আসলে এই 20 আর 1 21 টাকা কিন্তু আমি আসলে মুনাফা পাবো। তাহলে প্রথম বছরে হচ্ছে 20 টাকা, দ্বিতীয় বছরে হচ্ছে আমার কি 21 টাকা। আমি এখানে যে ভ্যালুগুলো আছে সব যোগ করতে হবে, তাহলে 20 20 20 40 আর 1 41, 41 টাকা হচ্ছে আমার মুনাফা, আর 400 টাকা আসল, তাহলে 400 যোগ করলে 441 টাকা হচ্ছে আমার মুনাফা আসল 2 বছর পরে। এই বক্স দিয়ে করলে আমার সুবিধাটা কি হচ্ছে, অনেক প্রশ্ন করে যে বার্ষিক 5% হার মুনাফায় 4 বছরের 400 টাকায় 2 বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত। তাহলে এই কলাম বাদে যে ভ্যালুগুলো থাকবে, এই 1 টাকাই হচ্ছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। আপনারা বুঝতে পারছেন কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা কিন্তু একটু জানাবেন যে বুঝতে পারতেছেন কিনা। এটাই কিন্তু ধরার বিষয়, এটাই হচ্ছে কি ধরার বিষয়। আমরা আরেকটি ম্যাথ দেখি। এক ব্যক্তি বার্ষিক 10%, এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন। দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন? দ্বিতীয় বছর শেষে, 2 বছর শেষের কথা বলতেছে, দ্বিতীয় বছর শেষে। তাহলে 600 টাকা হচ্ছে, আমরা এইভাবে একটা দাগ দিলাম, এই পাশে লিখতেছি রেট অফ ইন্টারেস্ট 10%, 10% মানে 10 ভাগের 1 ভাগ। তাহলে 1 বছর পরে সরল মুনাফা 600, 10 ভাগের 1 ভাগ মানে একটা শূন্য কাটা যাবে 60 টাকা। দ্বিতীয় বছর পরেও, 2 বছর পরেও কত হবে? 2 বছর পরেও আমার কি এই 60 টাকা সরল মুনাফা পাবো আমি, কারণ 600 টাকার উপরে প্রতি বছরে আমি কি 60 টাকা, 10%-এ 60 টাকা পাচ্ছি। কিন্তু এই যে প্রথম বছরে যে আমি 60 টাকা যে আমি কি পেলাম, মুনাফাটা পেলাম, তাহলে এই প্রথম বছরের এটাও তো 1 বছর ধরে আমার ব্যাংকে আছে, তাহলে দ্বিতীয় বছর পরে এইটার আবার কি পাবো, আমি সুদ পাবো, যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে 60-এর 10% কি, 60-এর 10% মানে 10 ভাগের 1 ভাগ, তার মানে 60-এর 10% মানে 6 টাকা। তাহলে এখন আমার মোট মুনাফা কত? মোট মুনাফা হচ্ছে এই ভ্যালুগুলা, মোট মুনাফা হচ্ছে কি এই ভ্যালুগুলা, এই যে 6, 60, 66 আর 60, তার মানে 60, 66 আর 60 হচ্ছে 126, সবগুলা যোগ করে দিতে হবে। তার মানে 60 যোগ 60 যোগ 6, তার মানে 126। আর ব্যাংকে ছিল আমার কয় টাকা? 600 টাকা। যোগ করলে 126 আর 600 হয় 726 টাকা হচ্ছে আমার কি মুনাফা আসল, সুদ সহ কত? 726 টাকা। বুঝতে পারছেন কিনা একটু বলবেন। এই তো আসিয়া ইসলাম হচ্ছে আপু কিন্তু আগেই আনসার করে ফেলতেছেন, তার মানে 726 টাকা। একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করবে, সেটা হচ্ছে যে এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন। 2 বছর শেষে ওই ব্যক্তির
চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার মধ্যে পার্থক্য কত টাকা হতো? পার্থক্য কিন্তু এই 6 টাকা হচ্ছে পার্থক্য, এই 6 টাকা হচ্ছে পার্থক্য। এই বাম পাশের এগুলো তো আমার কি, বাম পাশের 60 এটা কিন্তু সরল মুনাফা। এক্সট্রা যে আমি মুনাফা থেকে যে মুনাফাটা পেলাম এটাই তো চক্রবৃদ্ধি মুনাফার এক্সট্রা টাকা। এই যে মুনাফা থেকে যে মুনাফাটা পেলাম এটাই আমি কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার এক্সট্রা টাকা। এটাই চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার মধ্যে পার্থক্য। এটাই চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে কি পার্থক্য। আশা করছি কিন্তু বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে? এবার দেখেন এই ম্যাথটা করেন, আরেকটা ম্যাথ করেন। কি বলতেছে? 10%। দেখেন আমি আপনাকে জোর দিব যে আপনি দ্বিতীয় হচ্ছে শর্টকাটের উপরে বেশি জোর দেন, বা যে কোনোটা প্রথম শর্টকাট যেটা শিখিয়েছি ওইটাও আপনি করতে পারেন, আর রিটেনের জন্য তো আপনাকে সূত্র ইউজ করে করতে হবে, এটা তো শিখিয়েছি। আচ্ছা, তাহলে 10% হার মুনাফায় 2000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে এই যে 2000 টাকা আপনি লিখবেন, একটা টান দিবেন আর একটা নিচে দিয়ে একটা টান দিবেন। রেট অফ ইন্টারেস্ট 10%। মজার ব্যাপার দেখেন, এগুলো কিন্তু পরীক্ষাতেই আসে, আমি কিন্তু নিজে প্রশ্ন বানাই নাই। পরীক্ষাতে 10%, 5% বা 20% এইরকম ভ্যালু দিবে, যেটা আপনি ক্যালকুলেশন করা ইজি। তাহলে 10% মানে 10 ভাগের 1 ভাগ। তাহলে 1 বছর পরে কি ঘটনা ঘটবে? 1 বছর পরে 10 ভাগের 1 ভাগ, 2000 টাকা 10 ভাগের 1 ভাগ মানে একটা শূন্য কেটে যাবে, 200 টাকা। তাহলে দ্বিতীয় বছরে আবার কি ঘটনা ঘটবে? এই 2000 টাকার সরল মুনাফা তো আমার 200 টাকা পাবেই, কিন্তু যেহেতু এটা চক্রবৃদ্ধি মুনাফা একটা আমার বেনিফিট রয়েছে। কি বেনিফিটটা? প্রথম বছর পরে যে টাকাটা আমার পড়ে আছে ব্যাংকে, এইটার উপরেও ব্যাংক আবার আমাকে সুদ দিবে। কত? এই একই হারে 10%। তার মানে 200 টাকার 10% হচ্ছে আমার একটা শূন্য কেটে যে 20 টাকা। তাহলে আমার এখন চক্রবৃদ্ধি মূলধন কত হচ্ছে সবগুলা যোগ করে দিতে হবে। চক্রবৃদ্ধি মূলধন তাহলে এই 20, তারপরে এই 200, এই 200, এই 2000 সব যোগ করলেই হচ্ছে আমার কি মূলধনটা পাওয়া যাবে। তাহলে মূলধন কত হচ্ছে? 20 যোগ 200 যোগ 200, এটা হচ্ছে 2 2 400, 420 টাকা হচ্ছে আমার কি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। এর সাথে আমার কি আসল যদি 2000 যোগ করি তাহলে 2420 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। 2420 টাকা চক্রবৃদ্ধি মূলধন। প্রশ্ন যদি আমাকে জিজ্ঞেস করে এই কেসে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য কত, তাহলে এই যে মুনাফা থেকে যে মুনাফাটা আসছে এটাই তো আমার এক্সট্রা বেনিফিট চক্রবৃদ্ধি মুনাফার। তার মানে চক্রবৃদ্ধি মুনাফাতে এই 20 টাকা আমি বেশি পাচ্ছি। তাহলে আনসার হতো 20, আনসার হতো কি 20 টাকা। তাহলে এই 20 হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন আরেকটা হচ্ছে ম্যাথ। এবার দেখেন আরেকটা ম্যাথ। এই ম্যাথটাও আমরা এই শর্টকাট দিয়ে কিন্তু করব, ইজি হবে। শর্টকাট দিয়েই করব, এই ম্যাথটা ইজি হবে। দেখেন কি বলতেছে। এবার এটা কিন্তু 3 বছরের জন্য বলেছে, মানে 3 বছরে বলে নাই, কিন্তু 3 বছর লাগবে। আমি দেখাচ্ছি, আপনারা অনেকে এই যে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করতেছি এইটা 3 বছর হলে কিরকম হইতো তাহলে আপনারা একটু দেখেন। বলতেছে বার্ষিক 10%। কি বলতেছে? বার্ষিক 10% হার সুদে কত বছরে? তার মানে বছর কত বছরে, এন এর মান হোয়াট, কত বছরে 5000 টাকার চক্রবৃদ্ধি মূলধন 6655 হবে। 5000 টাকা আমি প্রথমে ব্যাংকে রাখবো, আমার ব্যাংকের আপডেটেড আসল হয়ে যাবে 6655। তাহলে এক্সট্রা কত থাকলো? 1655 টাকা। এই 1655 টাকা আপনি একটু মাথা খাটালেই অ্যাজাম্পশন মানে আপনার একটা অনুমান থেকেই আপনি চলে আসবে যে 10% মানে 10 ভাগের 1 ভাগ। তার মানে 5000 টাকার 10 ভাগের 1 ভাগ কত? 500 টাকা। একটা শূন্য কেটে যাবে, তাহলে 500 টাকা। তাহলে মোটামুটি যেহেতু 1600 টাকা, তাহলে 3 বছর লাগবে। আনসার কিন্তু 3 বছরই হবে। আনসার কিন্তু কি হবে? 3 বছরই হবে। কিন্তু এটা আপনার জাস্ট আপনার এখন ম্যাথ করে বের করতে হবে, কারণ এটা আপনার কি অনুমান থেকেই হয়ে যাচ্ছে 3 বছর। এখানে যদি ভ্যালুটা থাকতো সাপোজ ধরেন 1600 জায়গায় 2200 সামথিং থাকতো, তখন আমরা বলতাম 4 বছর লাগবে। কারণ প্রথম বছরে হচ্ছে আমার কত? 500 টাকা পাবে। দ্বিতীয় বছরে 500 তো পাবেই, সাথে এই যে 500 টাকা যে আমাকে প্রথম বছরে যে সুদ দিয়েছে, এই 500 টাকার উপরে আবার সুদ পাবো কয় টাকা? 50 টাকা, তাই না? তার মানে 50 টাকা করে বাড়বে। এবারে আসেন আমরা এই জিনিসটা হাতে কলমে করি। আমার 5000 টাকা হচ্ছে আমার আসল, 5000 টাকা হচ্ছে আসল, আর এর ভ্যালু দেওয়া আছে কত পার্সেন্ট? আর হচ্ছে 10%। 10% মানে 10 ভাগের 1 ভাগ। তাহলে প্রথম বছর পরে 1 বছর পরে কি ঘটনা ঘটতেছে? আমি 10 ভাগের 1 ভাগ 500 টাকা হচ্ছে আমি কি মুনাফা পেলাম। দ্বিতীয় বছর পরে
দ্বিতীয় বছর পরে আমি এই 5,000 টাকার জন্য মুনাফা তো 500 টাকা পাবোই, সাথে সাথে ব্যাংকে আমার জমা আছে কত? ব্যাংকে জমা আছে এই যে এক্সট্রা যে আমাকে যেটা ব্যাংক 500 টাকা মুনাফা দিয়েছিল, এই মুনাফার উপরেও তো আমি আবার কত টাকা? 50 টাকা মুনাফা পাচ্ছি। কারণ কি আমি তো এটাই তো আমার কি এটাই চক্রবৃদ্ধি মুনাফার হচ্ছে বেনিফিট, যে আমি যেটা ব্যাংক আমাকে 1 বছর পরে যেটা মুনাফা দিয়েছে, দ্বিতীয় বছর পরে ওই মুনাফার উপরেও আবার আমি কি পাবো? আবার লাভ পাবো, ওইটার উপরে আবার মুনাফা পাবো। তাহলে এবার তৃতীয় বছর পরে এবারে দেখেন তৃতীয় বছর পরে ঘটনা কি? তৃতীয় বছর পরে তো আপনি 5,000 টাকাতে তো আপনি কত পাবেন? 500 টাকা পাবেনই। কিন্তু ইতিমধ্যে আপনি তো মূলধন রেখেছিলেন ব্যাংকে হচ্ছে 5,000 টাকা, কিন্তু 5,000 টাকা আপনি ব্যাংকে রাখলেন, প্রথম বছরে পাইলেন, প্রথম বছরে মুনাফা পাইছেন 500 টাকা, দ্বিতীয় বছরে মুনাফা পাইছেন, দ্বিতীয় বছরে মুনাফা কত পাইছেন? 500 পাইছেন, আবার 550, তার মানে 550 টাকা পাইলেন। তার মানে এই যে সবগুলো আগের পূর্বের যত মুনাফা পেয়েছেন, পূর্বের মুনাফা পেয়েছেন 500, 500, 1050, তার মানে 1050 টাকা যে পূর্বে মুনাফা পেয়েছেন, এইটা তো ব্যাংকে রেখেছেন। তৃতীয় বছর পরে এর আবার কত? এই মুনাফার আবার কিন্তু আপনি কি পাবেন? বেনিফিট পাবেন। তার মানে এই 500, 500 উপরে যত আপনার মুনাফা আছে সবগুলা মুনাফা যোগ করলে তার আবার 10% পাবেন, 10 ভাগের 1 ভাগ, তার মানে 105 টাকা কি পাবেন? মুনাফা পাবেন। তার আবার কি 105 টাকা কিন্তু আপনি মুনাফা পাবেন। তার মানে 105 আর 50 যোগ করলে কত হচ্ছে? এই দুইটা যোগ করলে কিন্তু হয় 155। 155 আর 3টা হচ্ছে আমার কি এই যে 500 500 500 যোগ করলে হয় হচ্ছে 1500। তাহলে 1500 আর 155 এই দুইটা যদি আপনি যোগ করেন তাহলে 1655। তাহলে দেখেন তো 1655 মিলে গেছে কি যায় নাই? আপনাদের কি বুঝাইতে পারতেছি? আপনাদের কি বুঝাইতে পারতেছি বলেন? তাহলে এইটা হচ্ছে আমাদের পদ্ধতি। তাহলে এইটা হচ্ছে পদ্ধতি। এর মধ্যে দেখেন এখন যদি আপনাকে বলতো এই কেজে, এটা তো উত্তর 3 বছর, আমরা তো 3 বছরে যেহেতু আমার কত 1655 হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে যদি এই প্রশ্নটা দিয়ে বলতো, এই প্রশ্নটা দিয়ে বলতো যে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার মধ্যে পার্থক্য কত, তাহলে পার্থক্য কিন্তু এই যে 155টা হচ্ছে পার্থক্য, এই ভাগে যেটা আছে সেটা কিন্তু আপনার পার্থক্য, এই ভাগে যেটা আছে সেটা আপনার কি পার্থক্য। আশা করি বুঝতে পারছেন, আশা করি কি বুঝতে পেরেছেন। আপনারা যারা ক্লাস করছেন, আমাদের আজকের ক্লাসে এতটুকুই শেখানো ছিল। আমাদের প্রথমে কিন্তু আমরা যেটা যে রিটেনের জন্য আমাদের একটাই সূত্র, সেই সূত্রটা কি? রিটেনের জন্য একটাই সূত্র, সমৃদ্ধি মূল সি ইকুয়াল। এবার যদি আমরা রিটেনের সূত্র দিয়ে এই ম্যাথটা করি, চলেন রিটেনের সূত্র শেষ করার আগে এটা দিয়ে করি। রিটেনের সূত্র এ ইকুয়াল পি 1 প্লাস r পার্সেন্ট টু দি পাওয়ার n। এখন n এর মানটা আমার বের করতে হবে। এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার কত? 6655। পি এর ভ্যালু হচ্ছে 5000। পি এর ভ্যালু কত আমার? 5000। আচ্ছা, 1 প্লাস আর হচ্ছে আমার 10%, তাহলে 10% মানে পার্সেন্ট একদম উঠাই দিলাম, একবারে করলাম 10/100। n এর ভ্যালু বের করতে হবে। এবার ইমপ্লাইজ দ্যাট 6655 কে আমি 5000 এই পাশে 5টা এই পাশে নিয়ে আসলাম, তাহলে 5000 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এবার লসাও করে দিলাম 100। আচ্ছা, প্রথমে এখানে যদি একটু কাটাকাটি করে নেই তাহলে আমাদের জন্য একটু সহজ হয়। সেটা হচ্ছে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 1/10। তাহলে লসাও করলে 10 1 10 যোগ 1 11। তাহলে আমাদের এইটা হচ্ছে 11/10 আর উপরে হচ্ছে n। এবার একটু খেয়াল করেন যে আমার নিচে 5000, উপরে 6555, লাস্টে 5 আছে, লাস্টে কি আছে? 5 আছে। তার মানে 5 দিয়ে কাটাকাটি করা যাবে, 5 দিয়ে 5 1000, 5 দিয়ে কাটাকাটি করলে 1000। আর এখানে 5 দিয়ে কাটাকাটি করলে 5 1 5, হাতে থাকতেছে 1 6, 3 5 15, হাতে থাকতেছে 1 5, তাহলে 3 5 15, তাহলে আর হাতে কোনো কিছু নাই, 5 1 1 3 3 1 1 3 3 1। তাহলে এবারে আমাদের এখানে কি থাকলো? 1 3 3 1 ডিভাইডেড বাই 1000 11/10 n। এবার একটা মজার ব্যাপার যে এই বাম পাশে যা আছে দেখেন, 10কে যদি আপনি কিউব করেন তাহলে হয় 1000। এবার দেখেন 11কে যদি আপনি কিউব করেন তাহলে দেখবেন 1 3 3 1 হচ্ছে। 11কে কিউব করে দেখেন, 11 11
11 গুণন 11 গুণন 11, তাহলে 11 আর 11 গুণ করলে 121, 121কে আবার 11 দিয়ে গুণ করেন, দেখবেন যে 1 3 3 1 আসতেছে, 1 3 3 1 আসতেছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কিন্তু পরের লাইনে লিখতে পারি 11 ডিভাইডেড বাই 10 পাওয়ার কত 3, আর 11 বাই 10 পাওয়ার কত n। তাহলে বেস সেম, আমরা কিন্তু দেখেছি a টু দি পাওয়ার x ইকুয়াল যদি a টু দি পাওয়ার, আমরা কি জানি a টু দি পাওয়ার x ইকুয়াল যদি a টু দি পাওয়ার y হয়, তাহলে তার মানে দুইটা যদি সমান হয় তাহলে আসলে x ইকুয়াল y। সো এই জায়গা থেকে আমরা বলতে পারি সুতরাং n ইকুয়াল হচ্ছে আমার 3 n এর মান কত 3 ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপনার যে মেন কোর্স সূত্র দিয়ে কিন্তু এই ম্যাথটা করতে পারেন, কিন্তু করতে গেলে আমাদের এই যে জটিল ক্যালকুলেশনের মধ্যে যাইতে হবে, ওইটা না করে আমরা শর্টকাট মেথড হচ্ছে আমরা ইউজ করব। তো ক্লাস এখানে শেষ করছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসের মন্তব্য অবশ্যই জানাবেন বুঝতে পারছেন কিনা, যদি বুঝতে না পারেন তাহলে তো জানাতে হবে, এবং কি কারণে বুঝতে পারছেন না এটাও জানাতে হবে, তাহলে কারণ আমি সেইটাকে আপনি যেন ওভারকাম করতে পারেন সেভাবে নতুন কোনো সিস্টেম নিয়ে আসার চেষ্টা করব, বা কোনো একটা আমার যে হচ্ছে পড়ানোর স্টাইল যদি কোনো কিছুতে চেঞ্জ করা লাগে সেটা করাবো যদি আপনার বুঝতে অসুবিধা হয়। সবশেষে বলবো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গণিতের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।